Today, I shall discuss about a topic inorganic reaction mechanism. It is very important for graduate student and graduate student for chemistry honors actually. So, we shall discuss about reaction mechanism. You know the organic reaction mechanism you have studied earlier, SN1 SN type mechanism. So if you remember that mechanism, so you can correlate with inorganic reaction mechanism. So it will be very much easy for you. Okay. So in the earlier study, you have seen that there is some basic fundamentals for every reaction mechanism, like rate determining step, RDS, the slowest step for every chemical reaction. Okay. The short-lived unstable species, intermediate, high potential energy, transient state. So these terms, এই সমস্ত টার্মগুলো তোমরা earlier you have studied. Okay, so we have to correlate the earlier study with this present studies in organic reaction mechanism. You have also studied the activation energy. Activation energy, it is সক্রিয়করণ শক্তি, মানে কোন একটা পার্টিকুলার রিঅ্যাক্ট্যান্টকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি এটা সবসময় দরকার হয় ওভারকাম করার জন্য। সেটা একটা অ্যামাউন্ট অফ এনার্জি ওভারকাম করলেই সেটা প্রোডাক্ট প্রডিউস করে, একটা ফেভারেবল প্রোডাক্ট দেয়। তাহলে সেই অ্যাক্টিভেশন এনার্জির কার্ভ আমরা দেখতে পাচ্ছি। ইউ হ্যাভ সিন দ্যাট ইট ইজ ফর এক্সোথার্মিক রিঅ্যাকশন, ইট ইজ ফর এন্ডোথার্মিক রিঅ্যাকশন। ওকে, so that amount of energy is needed for a reactant to produce a favorable product. That amount of energy is needed for this reactant for a favorable product for endothermic process. So you have studied this point in your earlier classes. Again, there are lots of topic you have studied like rate laws, chemical kinetics. Okay, catalyst which জাস্ট রিঅ্যাকশনের কি করে, জাস্ট রিঅ্যাকশনের গতিটাকে জাস্ট বাড়িয়ে দেওয়া, এটা হচ্ছে কাজ এটা ক্যাটালিস্টের। তাহলে এইটাও কিন্তু একটা কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে কিন্তু খুব কাজে লাগে। তাহলে আমরা রিঅ্যাকশন মেকানিজম পড়ার সময় এই সমস্ত বেসিক ফান্ডামেন্টালস গুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। রিঅ্যাকশন মেকানিজম সেটা তুমি অর্গানিকের পড়ো বা ইনঅর্গানিকের পড়ো, ঠিক আছে। তাছাড়া আর তুমি এখানে এর মধ্যে এই যে বেসিক ফান্ডামেন্টালস এর মধ্যে তুমি পাবে যেমন থার্মোডাইনামিক স্টেবিলিটি, এই কিছু টার্ম পাবে। থার্মোডাইনামিক স্টেবিলিটি, কাইনেটিক স্টেবিলিটি। থার্মোডাইনামিক স্টেবিলিটি means মানে if certain complex is thermodynamically stable, that means if the complex has high formation constant. If it is if any complex is thermodynamically unstable, that means it has low value of formation constant. Okay, কাইনেটিক্যালি স্টেবল মানে কাইনেটিক্যালি ফাস্ট না কাইনেটিক্যালি স্লো, মানে কোনো একটা প্রসেস মানে একটা থেকে আরেকটাতে যে কনভার্ট হচ্ছে সেই কনভার্ট প্রসেসটা স্লো না ফাস্ট, এখানে আমরা কাইনেটিক্সের কথা বলবো, ঠিক আছে। কিন্তু থার্মোডাইনামিক্যালি স্টেবল হলেই যে কোনো একটা কম্পাউন্ড বা কমপ্লেক্স যে কাইনেটিক্যালি স্টেবল হবে তা কিন্তু নয়। কোনো একটা কমপ্লেক্স অন্য একটা কমপ্লেক্সে কনভার্ট হয়ে যায়, কোনো একটা কমপ্লেক্স অন্য একটা কমপ্লেক্সে কনভার্ট হয়ে যায়, যদিও ওই কমপ্লেক্সে যদি ফরমেশন কনস্ট্যান্ট হাই থাকেও, যেমন CONH3+, এর ফরমেশন কনস্ট্যান্ট খুব হাই, কিন্তু একে অ্যাসিড মিডিয়ামে যদি রিঅ্যাকশন করে দেওয়া হয় তাহলে কিন্তু এটা COH2O6 এ কনভার্ট হয়ে যায়। তাহলে কাইনেটিক্যালিও কিন্তু এটা ফাস্ট হয়ে যাচ্ছে। আবার অনেক সময় কিছু সলিউশন আছে CONH3+, সেটাকে অনেক দিন পর্যন্ত কিন্তু এটা মানে অ্যাসিডিক মিডিয়ামে রেখে দিলেও এটা COH2O6 এ কনভার্ট হয় না, মানে কাইনেটিক্যালি এটা তখন রিঅ্যাকশনটা স্লো। তার মানে থার্মোডাইনামিক্যালি স্টেবল হলেই যে এটা কাইনেটিক্যালি স্টেবল হবে তা কিন্তু নয়। আবার থার্মোডাইনামিক্যালি আনস্টেবল হলেও যে কাইনেটিক্যালি আনস্টেবল হবে বা কাইনেটিক্যালি স্টেবল হবে সেটাও নয়, মানে এটার সঙ্গে সেরকম ভাবে জেনারেল কোনো সম্পর্ক কিন্তু নেই। থার্মোডাইনামিক্যালি স্টেবল সেটা কাইনেটিক্যালি আনস্টেবল হতে পারে, থার্মোডাইনামিক্যালি আনস্টেবল সেটা কাইনেটিক্যালি স্টেবল হতে পারে, ঠিক আছে। মানে কাইনেটিক্যালি স্টেবল, কাইনেটিক্যালি এখানে ফাস্ট অর স্লো, এই যে রিঅ্যাকশনের প্রসেসটার কথা বলা হচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে ইনঅর্গানিক রিঅ্যাকশন মেকানিজম পড়বো। we shall discuss about this topic. মনে রাখবে এটা যে এই টপিকটা কিন্তু জেনারেলি আমরা ইনঅর্গানিকে যে রিঅ্যাকশন করছি সেই রিঅ্যাকশন হচ্ছে অ্যাবাউট কোঅর্ডিনেশন কমপ্লেক্স, রিঅ্যাকশন অ্যাবাউট কোঅর্ডিনেশন কমপ্লেক্স। সেই কোঅর্ডিনেশন কমপ্লেক্সের আমি একটা দেখো অক্টাহেড্রাল কোঅর্ডিনেশন কমপ্লেক্স এখানে ড্র করেছি। So you can see that there are a center metal ion N which is surrounded by 5 L ligands and 1 X ligand. Okay, আমি এখানে X টাকে ডিফারেন্ট করেছি বিকজ
এইটার থেকে দেখানোর জন্য যে এক্সট্রা এখানে একটা লিভিং গ্রুপের মতো কাজ করবে, মানে একটা সাবস্টিটিউশন দেখো পাশে লেখা আছে, মানে ইনঅর্গানিক রিয়াকশন ইন কোঅর্ডিনেশন কমপ্লেক্স উই ক্যান ডিভাইডেড ইনটু 4 ক্যাটাগরিজ। ওয়ান ক্যাটাগরি ইজ সাবস্টিটিউশন রিয়াকশন, যেখানে আমি এক্সট্রাকে এটাকে অ্যারো দিয়ে দেখি যে এটা সাবস্টিটিউট হচ্ছে, মানে এটার জায়গায় অন্য কেউ এখানে এন্টার করতে পারে, কোনো ইনকামিং গ্রুপ, যেখানে একটা রিয়াকশন তুমি এখানে দেখতে পাবে। এই রিয়াকশনটাই দেখো আমি এখানে এক্সট্রাকে কি করেছি, এখান থেকে মানে লিভিং গ্রুপ হিসেবে দেখিয়েছি একটা ওয়াই ইনকামিং গ্রুপ, এটা ওয়াইটা সাবস্টিটিউট হয়েছে এক্স দ্বারা। ওকে, তাহলে এটা একটা সাবস্টিটিউশন রিয়াকশন, এটা একটা টাইপ। একটা টাইপ দেখেছি ইলেকট্রন ট্রান্সফার। অ্যাকচুয়ালি ইলেকট্রন ট্রান্সফার মিন্স ইট ইজ এ প্রসেস অফ অক্সিডেশন রিডাকশন। এই মেটাল আয়নের অক্সিডেশন রিডাকশন মানে মেটাল আয়নে যদি ইলেকট্রন লুজ করে বা ইলেকট্রন গেইন করে তাহলে অক্সিডেশন রিডাকশন হবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে মেটালের কিন্তু অক্সিডেশন রিডাকশন হয়ে গেলেও কিন্তু এখানে একটা ইনঅর্গানিক রিয়াকশন হতে পারে, ঠিক আছে। সেটা যে কোনো একটা চার্জ থেকে অন্য চার্জে ট্রান্সফার হতে পারে। তাহলে এটা একটা টাইপের রিয়াকশন হচ্ছে ইনঅর্গানিক রিয়াকশনের মধ্যে পড়বে। আর একটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ লিগ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে লিগ্যান্ড গুলো অ্যাক্টিভেটেড হতে পারে, লিগ্যান্ডের অ্যাক্টিভেশনের দ্বারা কিন্তু একটা ইনঅর্গানিক রিয়াকশন ক্যারি হতে পারে। ওকে, এন্ড দ্য লাস্ট ওয়ান সিস ট্রান্স or isomerization or and racemization, এটা আরেকটা প্রসেস ইনঅর্গানিক রিয়াকশন অফ কোঅর্ডিনেশন কমপ্লেক্স। তাহলে ইনঅর্গানিক রিয়াকশন অফ কোঅর্ডিনেশন কমপ্লেক্স ক্যান বি ডিভাইডেড ইনটু 4 categories: substitution, electron transfer, activation of ligand, cis trans, racemization. Okay, cis trans and racemization. Okay, now এইখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে ML5X, এখানে X টাকে সাবস্টিটিউট করলাম ML5Y দিয়ে, ঠিক আছে। এইখানে আমাদের একটা এক্সট্রা একটা টার্ম আমাদেরকে ইউজ করতে হবে, যে টার্মটা এখানে লিখেছি স্পেকটেটর লিগ্যান্ড। এই স্পেকটেটর লিগ্যান্ড হচ্ছে সেই সমস্ত লিগ্যান্ড গুলো, দোজ লিগ্যান্ড হুইচ ডু নট আন্ডারগো সাবস্টিটিউশন রিয়াকশন বাট রিমেন অ্যাটাচড উইথ দ্য সেন্ট্রাল মেটাল আয়ন, ঠিক আছে। মানে সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে দেখো এইগুলো সব অ্যাটাচড আছে, কিন্তু আমি যে এখানে রিয়াকশনটা দেখিয়েছি এখানে এক্সট্রা সাবস্টিটিউট করেছে, তার মানে এরা কিন্তু মেটালের সঙ্গে কিন্তু অ্যাটাচড হয়ে আছে, কিন্তু এক্সট্রাকে সাবস্টিটিউট করছে। তাহলে এরা মেটালের সঙ্গে অ্যাটাচড কিন্তু কোনো সাবস্টিটিউশনে কিন্তু টেক পার্ট করেনি এইগুলো, তার মানে এইগুলোকে আমরা স্পেকটেটর লিগ্যান্ড বলবো। এই স্পেকটেটর লিগ্যান্ড কিন্তু অ্যাকচুয়ালি it has a very powerful effect if the spectator ligand is positioned trans to the living group. ওকে, কখনো কখনো কিছু ক্ষেত্রে দেখা যায় কোনো একটা পার্টিকুলার লিগ্যান্ড যেটা লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে, যদি স্পেকটেটর লিগ্যান্ড যদি তার ট্রান্স পজিশনে থাকে তাহলে অনেক সময় ওই লিভিং গ্রুপটা ওই সিস্টেম থেকে ওই কমপ্লেক্স থেকে লিভ করতে সুবিধা হয়, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ট্রান্স এফেক্ট বলে, যেটা আমরা পরে আবার এটা জানবো, ঠিক আছে। তাহলে এই যে ট্রান্স এফেক্ট, স্পেকটেটর লিগ্যান্ড, এগুলো কিন্তু সবই হচ্ছে একজন আরেকজনের সঙ্গে মানে নির্ভরযোগ্য, দে আর মানে ডিপেন্ডস অন ইচ আদার। ওকে, তাহলে এইটা ইনঅর্গানিক রিয়াকশন মেকানিজমে আমাদের প্রথমে যে পার্টটা কিছু বেসিক ফান্ডামেন্টালস সঙ্গে কিছু কোঅর্ডিনেশন কমপ্লেক্সে ইনঅর্গানিক রিয়াকশনে কটা আমরা ডিভিশন করতে পারি, এবং সেই ডিভিশনে অ্যাকচুয়ালি কিরকম ভাবে একটা কমপ্লেক্স একদম সাবস্টিটিউট হতে পারে, রিয়াকশনটা কেমন হতে পারে সেটা আমরা এখানে জানলাম, ঠিক আছে। এরপর আমরা এই যে বিভিন্ন রকম রিয়াকশন হবে, এই রিয়াকশনের আমাদের বিভিন্ন প্রসেস সম্পর্কে বা রিয়াকশনের যে কাইনেটিক্স, সেই কাইনেটিক্স সম্পর্কে আমরা একটু আলোচনা করব। ওকে, রিয়াকশন কিভাবে প্রসিড হয়, রিয়াকশনের যে প্রসিড হওয়ার এই যে প্রবণতা, টেন্ডেন্সিটা, সেই টেন্ডেন্সি অনুযায়ী দেখো আমরা রিয়াকশনগুলো ইনঅর্গানিক কমপ্লেক্সের যে রিয়াকশনগুলো আছে, সেই রিয়াকশনগুলো আমরা এমনিতে দুটো ভাগে ভাগ করতে পারি, যে একটা ফাস্ট রিয়াকশন, একটা স্লো রিয়াকশন। মানে সাবস্টিটিউশন যে রিয়াকশনগুলো হচ্ছে উই ক্যান সাবডিভাইডেড ইনটু 2 ক্যাটাগরিজ, একটা ফাস্ট সাবস্টিটিউশন এন্ড স্লো সাবস্টিটিউশন। ওকে, এবার ফাস্ট সাবস্টিটিউশন I can call it labile. Slow substitution, inert. Labile complex and inert complex. Two complexes are there. Okay. Labile complex and inert complex মানে কোনটা খুব তাড়াতাড়ি রিয়াকশন সাবস্টিটিউট করবে, কোনটা তাড়াতাড়ি করবে না। যদি তাড়াতাড়ি না করে তাহলে সেটা ইনার্ট, যেটা তাড়াতাড়ি করবে সেটা লেবাইল। ইনার্ট মানে নিষ্ক্রিয়, তার মানে কিন্তু এটা রিয়াকশন করে না তা কিন্তু না, এটা স্লো টু রিয়াক্ট। ওকে, এবার কাদেরকে ইনার্ট বলছে, কোন কমপ্লেক্সগুলোকে, জেনারেল বিভিন্ন ম্যাক্সিমাম বইয়ে আমরা এটাই দেখবো যে মোস্ট অফ দ্য বুকস আর ডিফাইন দ্য ইনার্ট কমপ্লেক্স এন্ড লেবাইল কমপ্লেক্স লাইক দিস, যেখানে সাবস্টিটিউশন রিয়াকশনের যেটা হাফ লাইফ, যেটা টি হাফ, যদি সেটা 1 মিনিটের থেকে কম হয়, টি হাফটা মানে যেখানে কনসেন্ট্রেশনটা হাফ হচ্ছে, অ্যাকচুয়ালি সেখানে যদি তার টাইমটা হয় 1 মিনিট, তার থেকে কম, তাহলে সেটাকে লেবাইল কমপ্লেক্সে
এ করছে ক্যাটাগরিতে, আর একটা টি হাফ যদি গ্রেটার দেন 1 মিনিট হয় তাহলে সেক্ষেত্রে সেটা ইনার্ট কমপ্লেক্সে মানে তাকে সে ক্যাটাগরাইজ করছে। এবারে কোনটা ইনার্ট, সেখানে 1 মিনিটের যদি বেশি হয় সেটা ইনার্ট মানে স্লো রিয়াকশন করছে। এবারে কাদের ক্ষেত্রে স্লো রিয়াকশনটা হয় তোমরা দেখো, ভালো করে দেখো, আমি পরপর পয়েন্ট ওয়াইজ দিয়েছি যে যাদের ক্ষেত্রে সিএফএসি লো কম তারা জেনারেলি লেবাইল কমপ্লেক্স। সিএফএসি কম মানে অ্যাকচুয়ালি স্টেবিলিটির কথা যদি বলি তাহলে একটু স্টেবিলিটির দিক দিয়ে তারা কম, তাহলে তাদেরকে আমরা লেবাইল কমপ্লেক্স বলবো। তারা ইজিলি দে ক্যান রিয়াক্ট, ওকে, আর দে ক্যান সাবস্টিটিউট ইজিলি। আর সিএফএসি যাদের হাই তারা জেনারেলি ইনার্ট কমপ্লেক্সের মধ্যে পড়ে। মানে সিএফএসি হাই মানে আমরা এখানে বলতে পারি যে তাদের স্টেবিলিটি বেশি, তারা মানে তারা দে আর ভেরি রিলাক্টেন্ট টু রিয়াক্ট, ওকে। তাহলে সিএফএসি যে হাই, এই যে সিএফএসি হাই কাদের ক্ষেত্রে হতে পারে, যে এই সমস্ত যে কমপ্লেক্সগুলো লেখা যায় দেখো, D3, D4 লো স্পিন, D5 লো স্পিন, D6 লো স্পিন, D8 স্কোয়ার প্ল্যানার এন্ড স্ট্রং ফিল্ড, এদের ক্ষেত্রে ম্যাক্সিমাম কেসে আমরা সিএফএসি হাই দেখবো। তো আমরা এদের সঙ্গে এটা কম্পেয়ার করি, দেখো লেবাইল কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা কোনগুলো দিয়েছি, D1, D2, D4, D5, D6 এই তিনটে হাই স্পিন, এদের ক্ষেত্রে জেনারেলি সিএফএসি লো হয়। এবার তোমাকে যদি এইভাবে যদি তোমার প্রশ্নটা দেয় যে তোমাকে এমন একটা কমপ্লেক্স দিল যেখানে তোমার D4 লো স্পিন আছে, মানে মেটাল আয়ন, সেন্ট্রাল মেটাল আয়ন হ্যাজ ইন প্লাস D6 লো স্পিন অ্যান্ড D4 লো স্পিন। সেন্ট্রাল মেটাল আয়নটা D4 লো স্পিন, D6 লো স্পিন, দুটোই লো স্পিন। দুটোর ক্ষেত্রে দেখো D4 লো স্পিন অক্টাহেড্রাল কমপ্লেক্স, D6 লো স্পিন অক্টাহেড্রাল কমপ্লেক্স, সিএফএসি একটা কম একটা বেশি। তাহলে তোমাকে যদি বলা হয় যে কোনটা বেশি লেবাইল, তাহলে ওই দুটোর মধ্যে কম্পেয়ার করলে তোমার যার সিএফএসি কম সে লেবাইল, যার সিএফএসি বেশি সেই ইনার্ট। সিএফএসি বেশি মানে হচ্ছে কিন্তু নেগেটিভ সাইন বেশি, মানে যেমন D6 লো স্পিনের সিএফএসি হাই -24 DQ ফর অক্টাহেড্রাল কমপ্লেক্স, ওকে। তাহলে সিএফএসি কিন্তু ক্যালকুলেট করার সময় নেগেটিভ হাইটা ধরতে হবে, সেখানে নেগেটিভ হাই যদি হয় তার স্টেবিলিটি বেশি, ঠিক আছে। সো নেগেটিভ হাই ভ্যালু, the CFSE D6 low spin has -24 DQ, okay, whereas D4 -16 DQ for octahedral complex, D5 -20 DQ. So এইখানে আমরা এটার সঙ্গে কম্পেয়ার করেছি বলে এটা আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। জেনারেলি দেখা যায় এই কমপ্লেক্সগুলো, এই সমস্ত কমপ্লেক্সগুলো ইনার্ট কমপ্লেক্সের ক্যাটাগরিতে পড়বে। তাহলে এই যে ইনার্ট আর লেবাইল, মানে লেবাইল মানে আমি বলছি ফার্স্ট খুব তাড়াতাড়ি সাবস্টিটিউট করছে, রিয়াকশন হচ্ছে তাড়াতাড়ি, আর কিছুটা ক্ষেত্রে ইনার্ট হচ্ছে। তাহলে এই যে লেবাইল আর ইনার্ট হচ্ছে এই যে কমপ্লেক্সগুলো, এই কমপ্লেক্সগুলো আমার যদি এখানে একটা প্রশ্ন থাকে যে অন হুইচ ফ্যাক্টরস ডু দ্য লেবাইল অর ইনার্ট নেচার অফ দ্য কমপ্লেক্স ডিপেন্ডস, ওকে, তাহলে কোন কোন ফ্যাক্টরের উপর এগুলো ডিপেন্ড করে? একটা কমপ্লেক্স ইনার্ট হবে, লেবাইল হবে, কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? অবশ্যই সেন্ট্রাল মেটাল আয়ন তো আছেই, লিগেন্ডের একটা ভূমিকা আছে, সেন্ট্রাল মেটাল আয়নের সাইজের একটা ভূমিকা আছে। তার মানে কিছু কিছু ফ্যাক্টর আছে, যেমন ফ্যাক্টরটা হচ্ছে একটা সেন্ট্রাল মেটালের সাইজ। if you think that if the central atom size, if the central atom size is small, যদি সেন্ট্রাল অ্যাটম সাইজটা যদি স্মল হয়, আয়নটা যদি স্মল হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, লিগেন্ডের সঙ্গে অ্যাট্রাকশনটা, লিগেন্ডের সঙ্গে মানে লিগেন্ডকে নিজের দিকে টেনে রাখার ক্ষমতাটা সব থেকে বেশি হবে, ঠিক আছে, পাওয়ারটা খুব বেশি হবে টেনে রাখার ক্ষমতা। তাহলে লিগেন্ডকে যদি ওর সারাউন্ডিংস যে লিগেন্ডগুলো আছে তাদেরকে যদি ও নিজের কাছে টেনে রাখে, তাহলে এখানে কি বলবো, তাহলে লিগেন্ডগুলো তাড়াতাড়ি সাবস্টিটিউট হবে না, তার মানে রিয়াকশনটা ইনার্টের দিকে যাবে, মানে স্লো রিয়াকশন হবে, সাবস্টিটিউশনটা স্লো হবে। আবার যদি এরকম বলা হয় যে দ্য সেন্ট্রাল মেটাল চার্জ, মানে দ্য সেন্ট্রাল মেটাল আয়ন চার্জ, সেন্ট্রাল মেটাল আয়ন চার্জ যদি খুব বেশি হয়, মানে +2, হয়তো সেন্ট্রাল মেটাল আয়ন যদি +2 হয়, অর +3 অর +4, তাহলে যত সেন্ট্রাল মেটাল আয়নের চার্জ যত বাড়বে সেক্ষেত্রেও কিন্তু সেই একই আমরা এক্সপ্লেনেশন দিতে পারি যে সেন্ট্রাল মেটাল আয়ন চার্জের ইনক্রিজ হওয়ার সঙ্গে সঙ্গে লিগেন্ডের সঙ্গে তার অ্যাট্রাকশনটাও বেশি হবে। লিগেন্ড অ্যাকচুয়ালি একটা নেগেটিভলি চার্জ অর ইলেকট্রন ডেন্স একটা ময়েটি, তাহলে ইলেকট্রন ডেন্স ময়েটির সঙ্গে একটা পজিটিভ চার্জ সেন্টারে কি হবে, অ্যাট্রাকশনটা খুব ভালো হবে, তাহলে লিগেন্ডের সাবস্টিটিউশনটা খুব ভালো তখন হবে না। তাহলে সাইজ অফ দ্য সেন্ট্রাল মেটাল আয়ন, চার্জ অফ দ্য সেন্ট্রাল মেটাল আয়ন, অ্যান্ড আরেকটা ফ্যাক্টর হচ্ছে এখানে হচ্ছে ইলেকট্রনটা থাকার, মানে যে সেন্ট্রাল মেটালের মধ্যে যে ডি ইলেকট্রনটা আছে, সেই ডি ইলেকট্রন যদি অরবিটালের অ্যান্টিবন্ডিং সিস্টেম, অ্যান্টিবন্ডিং এ থাকে, অ্যাকচুয়ালি ইজি স্টার যেটা বলা হচ্ছে, সেই ইজি স্টারে যদি মধ্যে থাকে অ্যান্টিবন্ডিং এ, তাহলে লিগেন্ডের সঙ্গে কিন্তু তার অ্যান্টিবন্ডিং ইলেকট্রন থাকা মানে তার অ্যাকচুয়ালি দ্য হাই এনার্জি, মানে স্টেবিলিটি কম, আনস্টেবল বলা হয়, তাহলে লিগেন্ডের সঙ্গে অ্যাপ্রোচটা কম হবে। তো সেই যে লিগেন্ডের সঙ্গে অ্যাপ্রোচটা কম হবে, তাহলে সেই লিগেন্ড কি করবে, জেনারেলি লিগেন্ডটা তাড়াতাড়ি সাবস্টিটিউট হয়ে যাবে। এইটা হতে পারে। অথবা ধরো কোনো সেন্ট্রাল মেটাল আয়ন্স যার T2G সিস্টেমে খুব কম ইলেকট্রন আছে, অথবা মানে 3 থেকে কম আছে, অথবা ধরো T2Gটা ফাঁকা আছে কোনো ডি অরবিটালের ক্ষেত্রে,
তাহলে যদি T2G ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু লিগ্যান্ড তাড়াতাড়ি সাবস্টিটিউট মানে ওই বাইরের কোনো লিগ্যান্ডকে কিন্তু নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারে, মানে তাড়াতাড়ি লিগ্যান্ডকে সাবস্টিটিউট করতে পারে, তাহলে সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মধ্যে যেতে পারে। তাহলে আমরা এইখান থেকে এই যে প্রসেস থেকে আমরা কি দেখলাম যে তিনটে ফ্যাক্টরের উপরে ইনার্ট আর লেবাইল কমপ্লেক্স ডিপেন্ড করছে যে কত তাড়াতাড়ি রিঅ্যাকশন সাবস্টিটিউট হবে কি হবে না সেইগুলো। আর কয়েকটা সিম্পল ওয়ে কোনটাতে তুমি কোনটা কম্পেয়ার করবে যে কোনটা বেশি ইনার্ট হবে কোনটা বেশি লেবাইল হবে। তোমাকে কখনো কখনো কোশ্চেনের মধ্যে দুটো মেটাল আয়নের একটা সামথিং একটা মেটাল আয়ন তার পাশে একটা অক্সিডেশন স্টেট দিয়ে দিল, অন্য একটা মেটাল আয়ন তার অক্সিডেশন স্টেট দিয়ে দিল, তাহলে তোমাকে বললো যে এদের মধ্যে কোনটা বেশি লেবাইল মানে খুব তাড়াতাড়ি রিঅ্যাকশন করবে, তো তোমাকে তখন ক্যালকুলেট করতে হবে কোনটার ক্ষেত্রে সিএ বেশি হাই হচ্ছে না লো হচ্ছে। ঠিক আছে, যদি হাই হয় তাহলে সেটা ইনার্ট, আর যদি লো হয় তাহলে সেটা লেবাইল। এবার দুটোর মধ্যে যদি কম্পেয়ার করতে দেয় তাহলে তোমাকে সেইভাবে অ্যান্সারটা করতে হবে যে এটা মোর লেবাইল দ্যান এই কমপ্লেক্স, এইভাবে। ঠিক আছে, তাহলে ইনার্ট আর লেবাইল সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পারছো। দিস ইজ ভেরি ভেরি ইজি টু ডিফারেন্সিয়েট বিটুইন লেবাইল কমপ্লেক্স এন্ড ইনার্ট কমপ্লেক্স। ওকে, now you see that I have written ligand substitution mechanism. Actually আমরা এখন মেকানিজমটার দিকে যাচ্ছি। এখন এতক্ষণ তো আমরা বেসিক ফান্ডামেন্টালসটা দেখলাম, ভালো করে একটু দেখে নাও যে সাবস্টিটিউশন মেকানিজম হোয়াট I am right here, that I am writing here the SN1 limiting, SN1, SN2 limiting, different terms I have written here. Okay, আমরা এই যে মেকানিজম গুলো লিখেছি এই মেকানিজম you are very much familiar with this term. Okay, you have studied earlier in organic chemistry. SN1 SN2 তে ভালো করে তোমরা দেখো, SN1 সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বায়োমলিকুলার। এবারে ইউনিমলিকুলার যখন বলেছিল, ইউনিমলিকুলার যখন এটা আছে রিঅ্যাকশনটা, তখন কি হয়েছে এখানে রিঅ্যাকশনটা SN1 এর যে রিঅ্যাকশনটা হয়েছে সেখানে তোমার প্রথমে যে রিঅ্যাকট্যান্টটা সেটা প্রথমে লিভিং গ্রুপ ওখান থেকে ব্রেক হয়ে বেরিয়ে যাচ্ছে, মানে ওখানে বন্ড ব্রেকিংটা ইম্পর্টেন্ট, প্রথমে বেরিয়ে যাচ্ছে ফার্স্ট স্টেপে। ঠিক আছে, সেকেন্ড স্টেপে কি হচ্ছে, ইনকামিং গ্রুপ আসছে নিয়ে প্রোডাক্ট তৈরি করছে, তাহলে দুটো স্টেপে রিঅ্যাকশনটা হয়। তাহলে এখানে বন্ড ব্রেকিংটা ইম্পর্টেন্ট তখন ছিল এসএন, মানে আমি অর্গানিক কেমিস্ট্রি কথা বলছি এখন, আমি এখন এইটাতে যাইনি, ইনঅর্গানিকের এই লিগ্যান্ড সাবস্টিটিউশনে যাইনি। তাহলে অর্গানিকের ক্ষেত্রে ওটা ছিল ফার্স্ট স্টেপে, সেটা একটা ওই প্রথমে যে রিঅ্যাকট্যান্টের উপর ডিপেন্ড করছে আরডিএস রেট ডিটারমিনিং স্টেপটা, সেই জন্য আমরা এটাকে ইউনিমলিকুলার সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার বলেছি। SN2 তে কি হচ্ছিল যে এখানে দেখো প্রথমে ইনকামিং গ্রুপ আর লিভিং গ্রুপ দুটোই সাইমালটেনিয়াস, মানে একটা ট্রানজিশন স্টেটে, কিন্তু টোটাল নাম্বার অফ অ্যাটম সারাউন্ডিং সেন্ট্রাল অ্যাটম সেখানে কিন্তু নাম্বারটা বাড়ছিল ট্রানজিশন স্টেটে, তাই না? যদি 4 ছিল তাহলে ট্রানজিশন স্টেটে 5 হচ্ছিল, কারণ একদিকে ইনকামিং গ্রুপের দিকে ইনকামিং গ্রুপ ঢুকছে আর লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এই প্রসেসটা তাহলে ট্রানজিশন স্টেটে তখন দেখেছিলাম যে অ্যাকচুয়ালি সেন্ট্রাল মেটালের সারাউন্ডিংসে অ্যাটমটা ইনক্রিজ করছে। তাহলে SN1 এ কি হচ্ছিল, SN1 এ যে ইন্টারমিডিয়েটটা তৈরি হলো সেখানে সেন্ট্রাল মেটালের সারাউন্ডিং এ অ্যাটমটা প্রথম স্টেপে কমে গেল, মানে বন্ড ব্রেকিংটা ইম্পর্টেন্ট। কিন্তু SN2 তে কি হলো, বন্ড মেকিংটা মানে অ্যাকচুয়ালি মেকিং হচ্ছে, ইনকামিং গ্রুপ আসছে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি যুক্ত হচ্ছে, এখানে জয়েন্ট হচ্ছে, মানে গ্রুপ অ্যাটাচড হচ্ছে, তাহলে এখানে তখন অ্যাসোসিয়েশনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আমরা ওই জিনিসটাকে মানে আমরা কোরিলেট করছি। ইফ ইউ রিমেম্বার দ্যাট মেকানিজম, সো ইউ ক্যান এবল টু আন্ডারস্ট্যান্ড দিস মেকানিজম, ligand substitution mechanism, which is very much familiar, is very much important for inorganic reaction, inorganic coordination complex reaction. Okay, তাহলে আমি এখানে দেখো এই যে লিগ্যান্ড সাবস্টিটিউশন মেকানিজম বলছি, মেকানিজমটা কি, মেকানিজমটা অ্যাকচুয়ালি হচ্ছে কিছু স্টেপ, এলিমেন্টারি স্টেপ, যেখানে ইলেকট্রনের মুভমেন্ট কেমন হয়, বন্ডের মুভমেন্ট কেমন হয়, কোন একটা জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে পৌঁছাচ্ছে, যে আলটিমেট একটা প্রোডাক্ট দিচ্ছে, এই সমস্ত ধাপ মিলিয়ে তো একটা মেকানিজম। ঠিক আছে, তাহলে লিগ্যান্ডের সাবস্টিটিউশনের ক্ষেত্রে আমরা যে মেকানিজমগুলো ভাগ করবো, অর্গানিকে যেমন একটা পার্টিকুলার নাম দেওয়া আছে, ইনঅর্গানিকের ক্ষেত্রে রিঅ্যাকশনের লিগ্যান্ড সাবস্টিটিউশন মেকানিজমেও কিন্তু পার্টিকুলার নাম দেওয়া আছে। এবং এইটার জন্য বিশেষ করে আমাদের প্রথমে যে বিজ্ঞানী হিউজ অ্যান্ড ইনগোল্ড, এই যে বিজ্ঞানীরা প্রথমে কিন্তু এই মেকানিজমকে স্টাডি করে ওনারা 4 রকম নাম দিয়েছিলেন। এই 4 রকম নামের মধ্যে SN1 LIM লেখা আছে, এটা লিমিটিং, SN1 লিমিটিং, SN1 SN2 লিমিটিং, SN2। এবার এই লিমিটিং কথাটা বলার ওনাদের উদ্দেশ্য ছিল এটাই যে SN1 লিমিটিং, দ্যাট মিনস ইন দিস প্রসেস বন্ড ব্রেকিং ইজ ইম্পর্টেন্ট,
বন্ড ব্রেকিং ইজ ইম্পর্টেন্ট। বন্ড ব্রেকিং মানে প্রথমে কোঅর্ডিনেশন কমপ্লেক্স থেকে মানে সেন্ট্রাল মেটালের সারাউন্ডিংসে যে লিগ্যান্ডগুলো আছে, এই যে লিগ্যান্ডগুলো, এই লিগ্যান্ডগুলো যেগুলো আছে তার মধ্যে বন্ড ব্রেকিং মানে প্রথমে বন্ডটা ব্রেক হয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট এই কেসে। তার মানে বন্ড যদি ব্রেকিং হয় তাহলে এটা একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স আমি ড্র করেছি। সো ইউ ক্যান সি দ্যাট দেয়ার আর 6 ligands surrounding central metal ions. তাহলে if this bond is break down, so then the total number of coordination number of metal ion will be 5. তার মানে coordination নাম্বারটা কি হচ্ছে, রিডিউস হয়ে যাচ্ছে। তাহলে কোঅর্ডিনেশন বন্ড ব্রেকিং যদি ইম্পর্টেন্ট হয় তাহলে এখানে মানে অক্টাহেড্রাল কমপ্লেক্সের জন্য যদি বলি আমরা, তাহলে সেখানে 6 কোঅর্ডিনেশন নাম্বারটা বিকামস 5 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স। ওকে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বারটা রিডিউস হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এই যে রিডিউস হচ্ছে এর কোনো প্রমাণ আছে কি নেই, এইটা কিন্তু SN1 লিমিটিং এ আমরা সেটা জানতে পারি। মানে SN1 লিমিটিং এটা বলে there is a definite evidence of reducing coordination number, কোঅর্ডিনেশন নাম্বার রিডিউস করে সেটা একটা প্রমাণ আমরা পাওয়া যায়, সেই জন্য নাম দিয়েছে লিমিটিং। এবার এইটা SN1 তারপরে কিন্তু SN1 লেখা আছে। হয় SN1, এটা SN1 লিমিটিং, এটা SN1 কেন? মানে এখানেও সে ডিসোসিয়েশন হয়, এখানেও ভাঙে, কিন্তু এখানে ডেফিনেট কোনো এভিডেন্স পাওয়া যায়, মানে কোনো পার্টিকুলার রিঅ্যাকশনের জন্য ওনারা হয়তো কোনো এভিডেন্স পাননি, সেই জন্য ওনারা তখন এইটাকে SN1 লিমিটিং যেমন একদম একটা লিখছে তখন SN1। ওকে, আবার SN2 লিমিটিং এর ক্ষেত্রে একই রকম কথা বলবো আমরা যে ইন দ্য সেম ওয়ে লাইক SN1 লিমিটিং, SN2 লিমিটিং এ আমরা বন্ড অ্যাসোসিয়েশনটা ইম্পর্টেন্ট, এবং অ্যাসোসিয়েশন যদি ইম্পর্টেন্ট হয় তাহলে আমি যদি এই কমপ্লেক্সটা আমরা ইয়ে করি, এখানে যদি আরেকটা অ্যাড হয় তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 6 বিকামস কোঅর্ডিনেশন নাম্বার হয়ে যাচ্ছে কত, 7। ওকে, তার মানে কোঅর্ডিনেশন নাম্বারটা ইনক্রিজ করছে, তাহলে ইনক্রিজ করছে মানে অ্যাসোসিয়েশন হচ্ছে, তার মানে অ্যাসোসিয়েশনটা ইম্পর্টেন্ট, এই ক্ষেত্রে অ্যাসোসিয়েশনটা ইম্পর্টেন্ট। তাই অ্যাসোসিয়েশন ইম্পর্টেন্ট, কোঅর্ডিনেশন নাম্বার ইনক্রিজ করে, তার একটা নিশ্চয়ই ডেফিনেট প্রমাণ পেয়েছেন, সেই জন্য ওনারা এটাকে ভাগ করেছেন। এটার ক্ষেত্রে সেই প্রমাণটা পাননি, ওনারা এইটাকে ডিভাইড করেছেন। তাহলে এই যে কোনো ক্ষেত্রে প্রমাণ পাওয়া, কোনো ক্ষেত্রে প্রমাণ পাওয়া যাচ্ছে না, এইটার উপর বেস করে ওনারা এই ইনঅর্গানিকের রিঅ্যাকশন মেকানিজম অফ কোঅর্ডিনেশন কমপ্লেক্স ওনারা 4টে ভাগে ভাগ করেছেন। ঠিক আছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই ভাগটাকে আরেকটুকু মডিফাই করা হয়েছে, এবং সেটা করেছেন এই যে ল্যামফোর্ড এবং স্ট্যাগলি, এই দুজন সায়েন্টিস্ট। ওনারা বললেন যে মেকানিজম, ইনঅর্গানিক রিঅ্যাকশন মেকানিজমকে অ্যাকচুয়ালি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ইউ ক্যান সাবডিভাইড ইনটু টু ক্যাটাগরিজ। ওয়ান ইজ ইন্টিমেট মেকানিজম, আদার ইজ স্টোইচিওমেট্রিক মেকানিজম। স্টোইচিওমেট্রিক মেকানিজমটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, কোনো একটা রিঅ্যাকশন খুব কমপ্লিকেটেড ওয়েতেও হতে পারে মেকানিজমে। আমরা যদি স্টোইচিওমেট্রিক মেকানিজমে এই যে কথাটা বলা হয়েছে এখানে, অ্যাকচুয়ালি স্টোইচিওমেট্রিক মেকানিজম ইন এ সিঙ্গেল ওয়ার্ড আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি জিনিসটাকে একটা ওভারঅল রিঅ্যাকশনকে খুব সিম্পলি একটা এলিমেন্টারি স্টেজে সিম্পলি দেখানো স্টোইচিওমেট্রিক মেকানিজম। ইন্টিমেট মেকানিজমটা অ্যাকচুয়ালি কি, একটা ওভারঅল রিঅ্যাকশনের মধ্যে অ্যাটমস বন্ডস কিভাবে কি অ্যারেঞ্জ হয়েছে, মানে ওভারঅল সেটা যদি দেখাতে যায়, মানে পুরো সিস্টেমটা একটা কমপ্লিকেটেড ওয়েতে দেখা যায়, তাহলে আমরা তখন ইন্টিমেট মেকানিজম, মানে একটা ডিটেলস মেকানিজম। অ্যাকচুয়ালি এটা শর্টকাট অ্যাকচুয়ালি মেকানিজম, একটা সহজ কথাই বললাম, এটা একটা শর্টকাট সিম্পলি মেকানিজমটা দেখাচ্ছে, এটা ডিটেলস দেখাচ্ছে। তো ডিটেলসে যে ইন্টিমেট মেকানিজম, উনি বলছেন ইন্টিমেট মেকানিজমকে আমরা দুটো ভাগে ভাগ করবো, একটা ডিসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ। ছোট হাতের ডি করেছি, ছোট হাতের এ করেছি, স্মল ডি স্মল এ। সো এই ডিসোসিয়েটিভটা স্টোইচিওমেট্রিকে মানে সিম্পলি দেখাতে গেলে ওনারা দুটো ভাগে ভাগ করছেন, বড় হাতের ডি আইটি, বড় হাতের এ আই এ। এবার অ্যাকচুয়ালি ভাগটা কি হলো, ডি এ আর আই, ডি এ আর আই। ঠিক আছে, ডি ডিসোসিয়েটিভ মেকানিজম, এ অ্যাসোসিয়েটিভ মেকানিজম, আই হচ্ছে ইন্টারচেঞ্জ। এবার এটা ইন্টারচেঞ্জ ডিসোসিয়েটিভ, ইন্টারচেঞ্জ অ্যাসোসিয়েটিভ। মানে ইন্টারচেঞ্জ অ্যাকচুয়ালি ইন্টারচেঞ্জটা একই কনসার্টেড প্রসেস, মানে একসঙ্গে র্যাপিডলি এটা হচ্ছে, এবং তার কোনো এভিডেন্স কিন্তু সিম্পলি পাওয়া যায় না বলে এটাকে, যেটা হিউজ এন্ড ইনগোল্ড যেটা দিচ্ছেন তার সঙ্গে কোরিলেট করছেন, এটাকে SN1 বলছেন। ঠিক আছে, তার মানে আমরা এটা বলতে চাইছি যে স্টোইচিওমেট্রিক মেকানিজমে যে 4টে ভাগ করেছে, 4টে ভাগ মানে অ্যাকচুয়ালি একটা ডি এ আর আইটাকে আইডিআই এ করা হয়েছে। তাহলে এই যে এইটাকে হিউজ আর ইনগোল্ডের সঙ্গে যদি আমরা রিলেট করতে চাই, তাহলে ডিসোসিয়েটিভটাকে বলবো SN1 লিমিটিং, মানে যেটা SN1 লিমিটিং আমরা এনারা বলেছিলেন সেটাকে আমরা এখন ডি বলবো। SN2 লিমিটিং যেটা বলেছিলেন সেটাকে আমরা এখন এ বলবো, আর SN1 আর SN2 যেটা বলেছিলেন সেটা আমরা এইভাবে ভাগ করবো। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা কোশ্চেন, এটা মানে তোমাদের গ্র্যাজুয়েশনে এটা 3rd ইয়ারের বা 6th সেমের এই চ্যাপ্টারটা আছে, এটা কিন্তু একটা কোশ্চেন ভালো যে এখানে রিঅ্যাকশন মেকানিজমকে কিভাবে মানে ক্যাটাগরাইজ করা হয়েছে। তাহলে আমরা এইভাবে প্রসেসটাকে দেখাতে পারবো। ঠিক আছে, ডিসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ অ্যান্ড ইন্টারচেঞ্জ,
এই প্রসেসটা দেখানোর সময় অ্যাকচুয়ালি আমাদেরকে কিন্তু এই মেকানিজমগুলো ওইগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার আমরা এই যে মেকানিজমগুলো শো করলাম, এই যে মেকানিজমগুলো দেখাচ্ছি, এই মেকানিজমগুলোতে ডিসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ, ইন্টারচেঞ্জ, আমরা প্রত্যেকটা মেকানিজমে আমরা জানি এদের একটা করে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম হয়, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি এবার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম সম্পর্কে একটু বলবো। You can see the energy profile diagram of ligand substitution reaction. Okay, see carefully the ligand substitution reaction in energy profile diagram. Okay, this is for dissociative, this is for associative, this is for interchange mechanism. Okay. Okay, the complex is MXN. It's combining with Y. Now, for dissociative mechanism, the energy profile diagram you can see in the y-axis energy and the x-axis reaction coordinate. Reaction coordinate, এই যে reaction coordinate লেখা হয়, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বন্ড অ্যাঙ্গেল, বন্ড লেন্থ, টরশনাল অ্যাঙ্গেল, এই সমস্ত এই কি করে একটা টার্মের এগুলো সব মিক্সচার অ্যাকচুয়ালি রিঅ্যাকশন কোঅর্ডিনেটটা, যেটা এক্স অ্যাক্সিসে ডিনোট করা হয়েছে। ওকে, সো এনার্জি আর রিঅ্যাকশন কোঅর্ডিনেট থেকে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ডিসোসিয়েটিভের ক্ষেত্রে পাচ্ছি। ডিসোসিয়েটিভের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো ট্রানজিশন স্টেট, দুটো হিল, আর এই যে লাইনটা যেটা একদম এটা সমতল প্লেটার এইখানটায়, সেটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট। অ্যাসোসিয়েটিভে তাই দুটো হিল, দুটো ট্রানজিশন স্টেট, একটা ইন্টারমিডিয়েট। এই ক্ষেত্রে কিন্তু কোনো ইন্টারমিডিয়েট নেই। অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট নেই বলতে কি, এটা যেহেতু কনসার্টেড প্রসেস, একটা মানে একই সঙ্গেই হচ্ছে দুটো, সেই দুটো একই সঙ্গে হওয়ার জন্য মানে এটা অ্যাকচুয়ালি ডিসঅ্যালাউ করছে কোনো ইন্টারমিডিয়েট ফরমেশনের জন্য। এটা কনসার্টেড ওয়েতে হচ্ছে, সেটা এটা একটা ইন্টারমিডিয়েট নেই। ইন্টারমিডিয়েট অ্যাকচুয়ালি মানে কোনো ইন্টারমিডিয়েট এখানে ফর্ম করতে দিচ্ছে না, এটা বলা যেতে পারে। সো ডিসোসিয়েটিভ মেকানিজমের ক্ষেত্রে ভালো করে তুমি গ্রাফটা দেখো, যে প্রথমে এখানে কোঅর্ডিনেশন নাম্বারটা যা ছিল, এখানে এন নাম্বার হচ্ছিল কোঅর্ডিনেশন নাম্বার, একটা প্রথমে রিডিউস করলো। প্রথমে রিডিউস করার জন্য এই যে এনার্জি হিলটা, এটা একটা, এর জন্য এই অ্যাক্টিভেশন এনার্জিটা হাই। তো এইখানে যে ফরমেশনটা হলো, এই যে ফরমেশনটা অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, এক্স এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে, এখানে এক্স বেরিয়ে যাচ্ছে, ইন্টারমিডিয়েট ফরমেশন হচ্ছে। এবার কোঅর্ডিনেশন নাম্বার রিডিউস হয়ে গেল, কোঅর্ডিনেশন যখন রিডিউস হয়ে গেল, তখন এই এনার্জিটা, এর পরের এনার্জি হিলটা কিন্তু কম। সেই জন্য এইখানটায় ওয়াইটা কি হচ্ছে, লিঙ্ক করছে আস্তে আস্তে এই ট্রানজিশন স্টেটে। ওকে, দিয়ে এখানে একটা হিল তৈরি করছে, তারপর আলটিমেট প্রোডাক্ট। এইটা হলো ডিসোসিয়েটিভ মেকানিজম। অ্যাসোসিয়েটিভের ক্ষেত্রে দেখো, অ্যাসোসিয়েটিভ প্রথমে কি হচ্ছে, প্রথমে অ্যাসোসিয়েশন করার সময় এখানে এনার্জি ইয়েটা কম, মানে যখন অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েশন হচ্ছে, এই যে ইন্টারমিডিয়েট অ্যাসোসিয়েশন ওয়াইটাকে এখানে অ্যাসোসিয়েশন হওয়ার পর এই যে ইন্টারমিডিয়েট ফরমেশন করলো, তখন এই কোঅর্ডিনেশন নাম্বারটা বেড়ে গেল। যখন এই কোঅর্ডিনেশন নাম্বারটা ইনক্রিজ করলো, ইনক্রিজ করার পরেই দেখো এটা কি হচ্ছে, এখানে কোঅর্ডিনেশন নাম্বার ইনক্রিজ করার পরে সেকেন্ড স্টেপে, মানে যখন সেকেন্ড ট্রানজিশন স্টেট হচ্ছে, তখন তার অ্যাক্টিভেশন এনার্জিটা একটু বেশি লাগছে, তারপরে প্রোডাক্টটা ফরমেশন করছে। ধর দুটো ট্রানজিশন স্টেট, একটা ইন্টারমিডিয়েট। আর এক্ষেত্রে যেহেতু সাইমালটেনিয়াসলি এটা কনসার্টেড ওয়েতে হচ্ছে, সেখানে এখানে কোনো ইন্টারমিডিয়েট ফর্ম করছে না। তাহলে এই ইন্টারচেঞ্জ, অ্যাসোসিয়েটিভ, ডিসোসিয়েটিভ, এই তিনটে মেকানিজমকে ভালো করে তোমরা এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা করবে। ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর ইনঅর্গানিক রিঅ্যাকশন মেকানিজমস কোশ্চেন্স। এই যে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম উপর বেস করেই তোমাদের অনেক কোশ্চেন থাকে, এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা বের করতে দেয়। এবং এটা স্টোইশোমেট্রিক মেকানিজম, এটা ভেরি সিম্পল ওয়েতে দেখানো এই মেকানিজম মিনস স্টোইশোমেট্রিক মেকানিজম। এই স্টোইশোমেট্রিক মেকানিজমের এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম এটা কিন্তু তোমাদেরকে দেখা যাবে। তাহলে ভালো করে এটা বুঝে নাও যে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম গুলো কোনটা কিরকম কি হয়, কটা ট্রানজিশন স্টেট, কোনটার ক্ষেত্রে ইন্টারমিডিয়েট ফরমেশন হয় না, সেইটা কিন্তু ভালো করে তোমরা এটাও দেখে নেবে। তাহলে এই মেকানিজমটা হয়ে গেলে আমরা মোটামুটি বেসিক জায়গাগুলোকে, ইনঅর্গানিক রিঅ্যাকশন মেকানিজমের বেসিক জায়গাগুলোকে আমরা কভার করে ফেললাম। হ্যাঁ, এরপর আমরা আরো ডিটেলসে কিছুটা যাব। তো আজকে এই ভিডিওর মধ্যে এই পর্যন্তই আমরা করলাম, এই মেকানিজম পর্যন্ত। এবারে পরের পার্ট 2তে মানে রিঅ্যাকশন মেকানিজমে যখন পার্ট 2 করবো, তখন আমরা আরো বিস্তারিত অন্য কোনো পার্টিকুলার কোনো কমপ্লেক্সের মেকানিজম সম্পর্কে পড়বো, তার এভিডেন্সও আমরা দেবো। সো দ্যাটস ইট ফর টুডে। ওকে, সো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে করতে পারো। ওকে, থ্যাংক ইউ।